সবাই জানেন বিগত 5 তারিখের আগে এই সাংবাদিক বন্ধুগণই আজকে যারা এখানে আছেন, যারা প্রেস ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু একটা বিশেষ দলের এবং বিশেষ গোষ্ঠীর দ্বারা আপনারা নিয়ন্ত্রিত হতেন। আপনাদের কলমের মাধ্যমে সত্য ন্যায়ের পক্ষে এক লাইন লেখার কোনো ক্ষমতা ছিল না। বিগত 18 সালে আমি এই কুষ্টিয়া সদর আসন থেকে ধানের শীষের প্রার্থী ছিলাম। 5 বার আমাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু একদিনও কোন পত্রিকায় কোন রিপোর্টে সেই খবর আসেনি। আমার সাথে অনেক সাংবাদিক বন্ধু আমার সাথে থাকতেন এবং তখন আমরা একটা পত্রিকা চালাতাম। সেই পত্রিকার যে সম্পাদক উনি এখানে উপস্থিত আছেন এবং উনি সবসময় আমার সাথে থাকতেন। আমার অফিস ওনার অফিস ছিল, সেই পত্রিকায়ও আসেনি। এটাই ছিল বাস্তবতা। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আসলে একটি ব্যতিক্রম অনুষ্ঠান। আমাদের অনেক বক্তা এবং সাংবাদিক বন্ধুগণ বলেছেন যে পলিটিশিয়ান এবং সাংবাদিকদের সম্পর্ক খুব একটা মধুর থাকে না, কারণ সাংবাদিকরা সবসময় চেষ্টা করে পলিটিশিয়ানদের সমালোচনা করতে, যেটা কোনো কোনো সময় একটু পক্ষে বিপক্ষেও চলে যায়। তবে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আসলে একটা ব্যতিক্রম। বিগত 5ই আগস্ট আমরা দ্বিতীয়বার স্বাধীনতার পরে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকের এই ধরনের একটা মহতী অনুষ্ঠান সম্ভব হয়েছে। আপনারা সবাই জানেন বিগত 5 তারিখের আগে এই সাংবাদিক বন্ধুগণই আজকে যারা এখানে আছেন, যারা প্রেস ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু একটা বিশেষ দলের এবং বিশেষ গোষ্ঠীর দ্বারা আপনারা নিয়ন্ত্রিত হতেন। আপনাদের কলমের মাধ্যমে সত্য ন্যায়ের পক্ষে এক লাইন লেখার কোনো ক্ষমতা ছিল না। বিগত 18 সালে আমি এই কুষ্টিয়া সদর আসন থেকে ধানের শীষের প্রার্থী ছিলাম। 5 বার আমাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু একদিনও কোন পত্রিকায় কোন রিপোর্টে সেই খবর আসেনি। আমার সাথে অনেক সাংবাদিক বন্ধু আমার সাথে থাকতেন এবং তখন আমরা একটা পত্রিকা চালাতাম। সেই পত্রিকার যে সম্পাদক উনি এখানে উপস্থিত আছেন এবং উনি সবসময় আমার সাথে থাকতেন। আমার অফিস ওনার অফিস ছিল, সেই পত্রিকায়ও আসেনি। এটাই ছিল বাস্তবতা। বিগত 5ই আগস্ট দেশের যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা আজকে এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরে আসলে আমরা আনন্দিত এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি কুষ্টিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বিগত 5ই আগস্টের আগে এই মিডিয়া যে কি ধরনের রোল প্লে করত, আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। 6 তারিখে যখন আমি ডিসি অফিসে গেলাম, আমাদের তৎকালীন ডিসি হোসেন রেজা সাহেবের সঙ্গে দেখা করতেন। উনি আমাকে দেখে তো একদম আশ্চর্য। উনি বলছেন যে আপনি সেই জাকির সাহেব। তা আমি বললাম কেন? বলছেন আপনাকে ধরার জন্য আমার এই অফিসে বিগত 1 বছর আমি রাজনৈতিক নেতৃবৃন্দ, এসপি, ওসি সবাই মিলে আমরা মাসের পর মাস আমরা মিটিং করেছি এবং আপনাকে এমনভাবে আমাদের কাছে চিত্রিত করা হয়েছিল যে আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্ত্রাসী এবং সবচেয়ে দুর্নীতিপরায়ণ লোক, এবং যার কারণে আমরা মাসের পর মাস প্রশাসনের সমস্ত যন্ত্র ব্যবহার করে আপনাকে ধরার চেষ্টা করছি। আজকে আপনার সাথে কথা না বললে, দেখা না হলে তো আমরা বুঝতে পারতাম না যে আপনি এই ধরনের একটা মানুষ। তাই বললাম যে আসলে ঘটনা কি, এই ধরনের একটা ইমেজ কেন আপনার মনে সৃষ্টি হলো, কারণটা কি? বলছে কিছু কিছু সাংবাদিক ছিল যারা আপনার নামে বিভিন্ন সময়ে বিভিন্ন নেগেটিভ রিপোর্ট করতো এবং প্রতিদিন এসে আমাকে দেখাইত।
এবং এই রিপোর্টের কারণে আমাদের মনে এই ধরনের একটা ধারণা সৃষ্টি হয়েছিল এবং যার কারণে আমরা আপনাকে এইভাবে অন্যায় খুঁজে বলেছি। কারণ আপনারা চিন্তা করেন যে মিডিয়া কতটা পাওয়ারফুল এবং তারা একজন মানুষকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারে। এখানে শুধু মানুষ না, যে কোনো ঘটনাকেই এই মিডিয়া সত্যকে মিথ্যা করতে পারে, মিথ্যাকে সত্য করতে পারে, কালোকে সাদা করতে পারে, সাদাকে লাল করতে পারে। মিডিয়া যদি দায়িত্বশীল ভূমিকা না নেয় তাহলে কখনোই সমাজের সুবিধার প্রতিষ্ঠা হতে পারে না। এবং উনি আমাকে বললেন আমার সাথে পরিচিত হওয়ার পরে যে আপনি যে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, আপনি যে বুয়েটে পড়াশোনা করছেন এটাও আমি জানতাম না। তাই বললাম যে আপনি একজন ডিসি, জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা, আপনি যদি না জানেন এই সত্য ঘটনাটা, আমি একজন বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার, আমি বুয়েটে পড়াশোনা করছি, এটুকু জানেন না আপনি। বলেছেন আমরা জানতাম যে আপনি তথাকথিত হয়তো ইঞ্জিনিয়ার নামধারী একজন লোক। আমাদের এই কুষ্টিয়াও রাজনৈতিক সংস্কার শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কুষ্টিয়ায় নতুন আহ্বায়ক কমিটি দিয়েছেন এবং এই আহ্বায়ক কমিটি দেওয়ার মাধ্যমেই আপনারা নিশ্চয়ই এই পরিবর্তনের ইঙ্গিত আপনারা পেয়েছেন। যাদের পিছনে অতীতের বিভিন্ন কলঙ্ক ছিল, যাদের নামে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, তারা কিন্তু এই কমিটিতে স্থান পায়নি। আমরা আমাদের সদিচ্ছা যতই থাকুক, আপনারা যদি আমাদের সাথে না থাকেন তাহলে কিন্তু আমরা আমাদের মেসেজ, আমাদের ইনফরমেশন জনগণের কাছে আমরা পৌঁছতে পারবো না। এখানে দেখেন যে আমাদের সামনে খুব বেশি হলে 200-250 মানুষ আছে। এই মুহূর্তে 200-250 মানুষ আমাদের কথা শুনছে, কিন্তু আপনারা যখন পত্রিকায় লিখবেন এখানে শুধু 200 না, 2,02 কোটি মানুষের কাছে এটা পৌঁছে যাবে এবং আপনাদের মাধ্যমে সেটা সম্ভব। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের যদি কোনো অন্যায় থাকে, আমাদের যদি কোনো দোষ ত্রুটি থাকে, আপনারা আমাদেরকে সমালোচনা করবেন, আমরা সেটাকে সাধুবাদ জানাবো, স্বাগত জানাবো। কিন্তু আপনারা যদি শুধু লেখার জন্যই লেখেন তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে না এবং আমাদের প্রতি অন্যায় করা হবে। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়ার বন্ধুদেরকে শুনেছি যে আমাদের তো চলতে হয়, আমাদের একটা পত্রিকা বের করতে 5,000 টাকা লাগে, 10,000 টাকা লাগে। তো কোনোদিন যদি পত্রিকা বের হচ্ছে না, এই মুহূর্তে কেউ যদি আমাকে 10,000 টাকা দেয় তখন আমি তারপরে একটু বায়াস হয়ে যাই। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, ওই ক্যাপাসিটি যদি আপনার না থাকে, ওই 10,000 টাকা অ্যাভয়েড করেন। আপনার এই পত্রিকা চালানোর দরকার নেই, আপনার সাংবাদিকতা করার কোনো দরকার নেই। যদি আপনারা বসে থাকবেন, আপনারা শুধু পত্রিকা চালাবেন আর বলবেন যে আমাদের অক্ষমতা, তাহলে কিন্তু আমরা পারবো না। আমাদেরকে সহযোগিতা করুন, আমরা শতভাগ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদেরও অনেক দোষ ত্রুটি আসে, সেগুলো আপনারা সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন। আমরা সেই পথ থেকে সরে আসবো, আমরা সঠিক হব, আমাদের ভুল ত্রুটিগুলো আমরা ঝেড়ে ফেলার চেষ্টা করব। আমাদের এই কুষ্টিয়াকে শুধু বাংলাদেশ না, পৃথিবীর মধ্যে একটা সুন্দরতম আবাসী স্থল হিসেবে গড়ে তুলতে চাই এবং এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা চাই। আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।